সবাই ভালো আছো? চলো আমরা প্রথম দিন শুরু করেছিলাম হ্যালো অ্যালকেন, জাস্ট অল্প একটু কিছু পড়েছিলাম। আজকে আমরা হ্যালো অ্যালকেন সম্পর্কে পরে আমরা কন্টিনিউ করি। আমরা আগের দিন দেখেছিলাম যে হ্যালো অ্যালকেন অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে? অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে অ্যালকেনের ফর্মুলা, জেনারেল ফর্মুলা আমরা কী জানি? CnH2n+2। এবার এখান থেকে হ্যালো অ্যালকেন করতে গেলে কী করতে হবে? একটা হাইড্রোজেনকে মাইনাস করতে হবে এবং একটা হ্যালোজেনকে যোগ করতে হবে। তাহলে এর ফর্মুলা, জেনারেল ফর্মুলা হয়ে যাবে CnH2n+1 X। যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, CH4 সিম্পল হ্যালো অ্যালকেন, তাহলে এখান থেকে কী করব? একটা হাইড্রোজেনকে মাইনাস করব এবং একটা হ্যালোজেনকে অ্যাড করব। তাহলে তৈরি হয়ে যাবে CH3X+HX। ঠিক আছে, এবার আমরা এর নেচার সম্পর্কে একটু জেনে নেব। নেচার, পরের টপিক হচ্ছে নেচার। নেচার মানে কি? প্রকৃতি। প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি সম্পর্কে বলো। যদি কার্বনে আমরা এটাকে স্ট্রাকচার আকারে লিখি, তাহলে লুইস ডট স্ট্রাকচার আকারে লিখি, তাহলে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড এক্স। এবার এক্স এখানে কী হতে পারে? এক্স এখানে হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন। আমরা জানি এরা কি ইলেকট্রোনেগেটিভিটি হাই বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি, তাই তো? তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি সবথেকে বেশি হয় এদের, তাহলে এখানে কী হবে? এখানে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে আমরা জানি। তাহলে বন্ডেড ইলেকট্রনটা কার দিকে টেনে নেবে? হ্যালোজেনের দিকে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রনটা টানবে। তাহলে এই যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন কার কাছে চলে যাবে? এক্সের মাথায়, আর এদিকে প্লাস হয়ে যাবে। যদি ইলেকট্রন ওইদিকে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে কার্বন দিকে। তাহলে এটা হচ্ছে নেচার। এবার এইটা মানে হচ্ছে কি? ডাইপোল তৈরি হচ্ছে। দেখো, ডাইপোল তৈরি হচ্ছে এটাতে। এইটা হওয়া মানে ডাইপোল তৈরি হচ্ছে। এবার ডাইপোল মানে কি? দুটো পোলার আলাদা আলাদা দিকে যাবে। তাহলে যেমন মাইনাসটা একদিকে চলে গেল, প্লাসটা একদিকে, তাহলে ডাইপোল হয়ে গেল। এবার ডাইপোল হচ্ছে, এবার এই ডাইপোল সম্পর্কে আমরা যদি ফার্দার ডিপলি স্টাডি করি, যেটা আমাদের বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট। তাহলে ডাইপোল মুভমেন্ট কি? মিউ ইকাল টু, মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ ইকাল টু ই ইন্টু এল। তাহলে ইটা হচ্ছে কি? চার্জ, আর এলটা হচ্ছে কি? ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স। এইবার এইটাকে যদি আমরা এই যে চারটে জিনিস আমরা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দিয়ে রিপ্লেস করি এটাকে, তাহলে কী হবে? চলো দেখি। তাহলে ডাইপোল মুভমেন্টের অর্ডার কী হবে? এই কোশ্চেনটা ডাইরেক্ট চলে আসে বোর্ড এক্সামে। তাহলে আমরা চলো দেখি। ধরো আমরা প্রথমে লিখলাম CH3 ক্লোরিন, CH3 ব্রোমিন, CH3 আয়োডিন। এবার দেখো, ডাইপোল মুভমেন্টের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে চার্জ মানে আধান, আর একটা হচ্ছে ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব। তাহলে আধানের রেসপেক্টে বা চার্জের রেসপেক্টে আমরা কী করতে পারি? দেখো, যে ফ্লোরিনের সবথেকে বেশি চার্জ হবে, নেগেটিভ সেফ সবথেকে বেশি টেনে নেবে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কারণ আমরা জানি, যদি আমরা পিরিয়ডিক টেবিলে দেখি, ওপর থেকে টপ টু বটম মানে ওপর থেকে নিচে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত নিচের দিকে নামবো তত কী হবে? সাইজ বাড়বে। আর চার্জ ডেন্সিটি ইকাল টু কি? চার্জ বাই হচ্ছে কি? চার্জ বাই হচ্ছে সাইজ। তাহলে দেখো, নিচের দিকে সাইজ বাড়ছে, চার্জ সবারই সমান, তাহলে চার্জ ডেন্সিটি কী হবে? চার্জ ডেন্সিটি এর সব থেকে ফ্লোরিনে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বাস। এবার আমরা যদি এই অনুযায়ী অর্ডার লিখি, তাহলে কী হবে? সব থেকে বেশি কার হবে? আধান, CH3F, তারপরে কার হবে? CH3Cl, তারপরে কার হবে? CH3Br, তারপরে কার হবে? CH3I। এবার চলে আসো পরের কম্পোনেন্ট এল। তাহলে এল মানে কি? ডিস্ট্যান্স বা দূরত্ব। তাহলে দূরত্ব অনুযায়ী দেখো, আমি যদি এখানে শুধু কার্বন ফ্লোরিন লিখি, কার্বন ক্লোরিন লিখি, কার্বন ব্রোমিন লিখি, কার্বন আয়োডিন লিখি, তাহলে দেখো এইটা তো 2p, এটাও 2p, এটা 2p, এটা 3p, এটা 2p, এটা কী হবে? 4p, এটা 2p, এটা 5p। তাহলে দেখো, যত নিচের দিকে নামছি তত সাইজ বড় হচ্ছে। ফ্লোরিনের সাইজে প্রথমে ছিল কি? 2p, তারপরে হলো 3p, তারপরে হলো 4p, তারপরে হলো 5p। তাহলে যত নিচের দিকে নামছে সাইজ পাচ্ছে, তাহলে বন্ড কী হবে? বন্ড তত দুর্বল হবে, বন্ডের ডিস্ট্যান্স তত বাড়বে। বন্ড যত দুর্বল হবে, বন্ডের ডিস্ট্যান্স তত বাড়বে। তাহলে এই অনুযায়ী যদি অর্ডার বার করতে চাই, তাহলে দূরত্ব সব থেকে বেশি কী হবে? CH3I গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3Cl গ্রেটার দেন CH3F। এবার আমরা কি জানি? যে ডাইপোল মুভমেন্ট ই ইন্টু এল। তাহলে এই দুটোর কম্বিনেশন, এবার দেখো, একটা জায়গায় ফ্লোরিন আগে হচ্ছে, একটা জায়গায় আয়োডিন আগে হচ্ছে। তাহলে এই দুটোর কম্বিনেশনে কে যেতে? চার্জ যেতে। ঠিক আছে, তো চার্জ যেতে, কিন্তু একটা জায়গায় কারণ হয় যে চার্জ CH3Cl আর CH3F, এদের চার্জের ডিফারেন্স খুব কম হয়। তাহলে এখানে যেতে, শুধুমাত্র এইটার ক্ষেত্রে যেতে ডিস্ট্যান্স, আর বাকি সব জায়গায় চার্জ যেতে। তাহলে যদি এই অনুযায়ী অর্ডার সাজাই দুটো কম্বাইন করে, তাহলে কী হবে? প্রথমে CH3Cl, তারপরে হবে CH3F। তাহলে এখানে কারা জিতছে? এখানে জিতছে এল, ডিস্ট্যান্স জিতবে, কিন্তু বাকি সব জায়গায় কী জিতবে? চার্জে জিতবে। তাহলে সেখানে করে ফেলা, তারপরে কী হবে? CH3 ব্রোমিন, CH3 আয়োডিন। এই কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য। যে কোনো একটা অপশন দিয়ে দেবে, ঘুরিয়ে ফিরিয়ে, তো তোমাদের করতে হবে। এক দিতে পারে, আধান দিয়ে দিতে পারে, ডিস্ট্যান্স দিয়ে দিতে পারে, অথবা ডাইপোল মুভমেন্ট দিয়ে দিতে পারে। এবার আমরা ডিগ্রি পড়ব। কী পড়বো? ডিগ্রি। পরের টপিক আমরা যাব ডিগ্রি সম্পর্কেও জানতে চাই।
যেমন ধরো CH3Cl, এটা কত ডিগ্রি? দেখো মনে রাখবে, যেখানে ক্লোরিন যোগ হচ্ছে যে কার্বনে, সেই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। যদি কার্বনের সঙ্গে পরের উদাহরণ যদি দেখি, যেমন হচ্ছে CH3CH2Cl, এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত? এক ডিগ্রি, একটা। তাহলে এটাও এক ডিগ্রি, এটাও এক ডিগ্রি। এবার চলে আসো তুমি এইরকম একটা কম্পাউন্ড Cl, মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে CH3 এটা হয়ে গেল Cl। তাহলে এটা কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি। ভাই ধরো এই কম্পাউন্ডটা, এটা কত ডিগ্রি? এটা হলো, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বনটা 3টে কার্বন, একটা, দুটো, 3টে। তাহলে এটা কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি। তাহলে আমরা দেখো ভেঙে লিখছি, দেখো যে CL CH3, তাহলে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি কী হয়ে যাবে? CH3CL, তাহলে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে আমাদের ডিগ্রি জানতে হবে। ঠিক আছে, এবার ডিগ্রির পর আরেকটা জিনিস আছে যেটা তোমাদের জানা খুব দরকার, সেটা হচ্ছে অ্যালাইলিক পজিশনে হ্যালোজেন যদি থাকে সেটা কীরকম দেখতে হয়। ঠিক আছে, ভিনাইলিক পজিশনে যদি হ্যালোজেন থাকে তাহলে সেটা কীরকম দেখতে হয় সেটা তোমাদের জানতে হবে। যেমন হচ্ছে অ্যালাইলিক পজিশন বলতে কী বোঝে? পজিশন দেখো, আমি যেটা আমার স্টুডেন্টদের বোঝাই সেটা হচ্ছে, প্রথমে দেখবে পাই বন্ড, তারপরে দেখবে সিগমা বন্ড, এবং সিগমা বন্ডের লাস্ট কার্বনটাকে আমরা কী বলবো? অ্যালাইলিক কার্বন। যেমন হচ্ছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3Cl, তাহলে এইটা হচ্ছে হ্যালোজেন, এবার এইটা হচ্ছে পাই বন্ড, তারপরে এটা হচ্ছে সিগমা বন্ড, তারপরে এটা হচ্ছে হ্যালোজেন। তাহলে কী বললাম? পাই বন্ড সিগমা বন্ডের কার্বনটাকে আমরা বলবো অ্যালাইলিক কার্বন। তাহলে এইটার নাম হয়ে যাবে অ্যালাইলিক হ্যালোজেন, অ্যালাইলিক কার্বন। এই কার্বনটা অ্যালাইলিক, তাহলে এটা হয়ে যাবে অ্যালাইলিক হ্যালোজেন। তারপরে ধরো তোমার এরকম একটা কম্পাউন্ড থাকলো, তাহলে এইটা কী হয়ে যাবে? অ্যালাইলিক পজিশনে হ্যালোজেন যুক্ত হয়েছে। যেমন দেখো, এটা পাই বন্ড, এটা সিগমা বন্ড, এটা ক্লোরিন যুক্ত হয়েছে কোথায়? অ্যালাইলিক কার্বনের শেষ প্রান্তে, তাহলে এটাও হবে অ্যালাইলিক কার্বন। ঠিক আছে, এবার যদি বলে বেঞ্জাইলিক, সেমভাবে আমরা বেঞ্জাইলিকও লিখতে পারি। বেঞ্জাইলিক বেঞ্জাইলিক পজিশনে হ্যালোজেন যোগ করা। কীভাবে করবো দেখো, বেঞ্জাইলিক পজিশন বলতে কী বোঝে? বেঞ্জাইলিক মানে বেঞ্জিন গ্রুপ একটা আছে, এটা হচ্ছে বেঞ্জিন গ্রুপ। এবার এখানে দেখো, আমি যেটা বলেছি এই রুলটা সব জায়গায় ফলো হবে। এইটা হচ্ছে পাই বন্ড, এইটা হচ্ছে সিগমা বন্ড, তাহলে এই পজিশনে ক্লোরিন যোগ আছে, তার মানে এই কার্বনটা কী হবে? অ্যালাইলিক কার্বন। কিন্তু এটা যেহেতু বেঞ্জিনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। বোঝা গেল? আবার বলছি, দেখে না, অ্যালাইলিক পজিশন কোনটা বলবো? পাই সিগমা লাস্ট কার্বনটাকে আমরা কী বলবো? অ্যালাইলিক কার্বন। যেমন পাই সিগমা, তাহলে সিগমার লাস্ট কার্বনটাকে আমরা বলবো কি? অ্যালাইলিক কার্বন। এখানেও দেখো বেঞ্জাইলিক, পাই সিগমা লাস্ট কার্বনটাকে আমরা কী বলবো? বেঞ্জাইলিক কার্বন। বাস, এই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে আমরা কী বললাম এখন পর্যন্ত? প্রথমে বললাম যে নেচার, হ্যালো অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয়, নেচার কী জিনিস। তারপরে দেখলাম নেচারের মধ্যে ডাইপোলার, তারপরে দেখলাম ডাইপোল মোমেন্টের আধান, ডিস্ট্যান্সের রেসপেক্টে ডাইপোল মোমেন্টের অর্ডার, তারপরে দেখলাম ডিগ্রি, তারপরে দেখলাম পজিশন, অ্যালাইলিক পজিশন, বেঞ্জাইলিক পজিশন। তাহলে চলো এরপরে আমরা পরের টপিকে যাই। এরপরে কি আছে? অ্যালাইলিক বেঞ্জাইলিক ছাড়া ভিনাইলিক, একদম ঠিক বলেছো। তাহলে এরপরে হচ্ছে ভিনাইলিক, হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড। তাহলে ভিনাইলিক হ্যালাইডটা কীরকম? এখানে পাই বন্ডের সঙ্গেই ক্লোরিন যে কার্বনটা থাকবে, যে পাই বন্ডের লাস্ট কার্বনকেই আমরা কি বলবো? ভিনাইলিক কার্বন। দেখো কীরকম, যেমন CH2 ডবল বন্ড CH2, তাহলে এই কার্বনটাকে আমরা কী বলবো? ভিনাইলিক কার্বন। এবার এর সঙ্গে যদি কোনো কিছু জুড়ে যায়, যেমন এখান থেকে একটা হাইড্রোজেন বার করে একটা ক্লোরিন যোগ করলাম বা হ্যালোজেন যোগ করলাম, তাহলে সেটা কী হবে? CH2 ডবল বন্ড CH Cl, তাহলে এটা কী হলো? ভিনাইলিক হ্যালাইড। ঠিক আছে, এরপরে চলে এলো, এটা যদি এর নর্মাল অ্যালকেন হয়, এবার যদি অ্যারোমেটিক সিস্টেম হয়, নর্মাল যদি অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে হয়, অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হয়? যদি হয় তাহলে তার নামকরণ হয়ে যায় কি? অ্যারাইল হ্যালাইড।
যেমন হচ্ছে কি, ধরো আমি কি বলেছিলাম, পাই বন্ডের লাস্ট, কি বললাম, পাই বন্ডের লাস্ট কার্বনকেই আমরা কি বলবো, ফিনাইলিক কার্বন। এখানেও তাই থাকবে, এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে একটাই, সেটা হচ্ছে বেনজিন বা অ্যারোমেটিক কোনো গ্রুপ থাকবে। তাহলে এই কার্বনটাকেই আমরা কি বলবো, যে ভিনাইলিক কার্বন। কার্বন যেহেতু এটা বেনজিন, তাহলে এটাকে যদি আমরা যোগ করি কিছু, তাহলে এটাকে কি বলবো, অ্যারাইলিক কার্বন। যেহেতু বেনজিন, সেই জন্য এটাকে কি বলবো, অ্যারাইলিক কার্বন। এবার এখানে যদি কি করি, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করি একটা হ্যালোজেন দিয়ে, তাহলে তৈরি হয়ে যাবে আমার কি, অ্যারাইলিক হ্যালাইড। বাস। তাহলে আমরা এই যেগুলো দরকার, আর আইউপিসি নেমিং যেহেতু তোমরা 11-এ পড়েছো, আমি তাহলে ওইটার মধ্যে ঢুকছি না, জানো সবাই। এবার চলে আসো, এরপরে যে আমাদের সিলেবাসে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মেথড অফ প্রিপারেশন বা হ্যালো অ্যালকেন প্রস্তুতি। প্রস্তুতি, ঠিক আছে। তাহলে হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে যেগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা শুধু সেইগুলোকেই কভার করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী। তাহলে 1 নম্বরে কী আছে, 1 নম্বরে আছে যে অ্যালকোহলের সাথে, যেমন একটা অ্যালকোহল ROH অথবা CH3OH অথবা যে কোনো অ্যালকোহল বা CH3 CH2OH, এদের সাথে আমরা কী যোগ করবো, এদের সাথে উইথ কী দেবো, একটা কনসেন্ট্রেট HX বা অ্যাসিড, কনসেন্ট্রেট HX। এবার প্রথমে এটা জানার সময় আমরা একটা দেখে নিই যে অ্যাসিডের অর্ডার কী, অ্যাসিডের অর্ডার মানে কে বেশি অ্যাসিড। তাহলে অ্যাসিডের অর্ডার যদি জানতে চাই এইচএক্সে, তাহলে কটা এইচএক্স হয়, যেমন HF, তারপরে কী হয় HCl, তারপরে হয় HBr, তারপরে হয় HI। তাহলে সব থেকে বেশি অ্যাসিডকে HI, তারপরে HBr, তাহলে HCl, তারপরে HI। তাহলে তোমাকে কোশ্চেন দিতে পারে যে সাপোজ এরকম একটা কোশ্চেন দিল তোমাদের বোর্ড এক্সামে, যে CH3OH এখানে দিল HX, দিয়ে বললো CH3Cl, দিয়ে বললো নিচের কোন অপশানটি, মানে নিচের কোনটার দ্বারা বিক্রিয়াটি সব থেকে বেশি ফাস্ট হবে। অপশানগুলো কী দিল, 1 নম্বরে দিল HF, 2 নম্বরে দিল HCl, 3 নম্বরে দিল HBr, 4 নম্বরে দিল HI। তাহলে আমরা কি দেখলাম যে অ্যাসিডের অর্ডার সব থেকে বেশি HI। তার মানে এই সমস্ত বিক্রিয়ার রেট অফ রিয়াকশন ডাইরেক্টলি ডিপেন্ড করবে কার উপর, যে অ্যাসিডের উপর। তার মানে রেট অফ রিয়াকশন কী হবে, রেট অফ রিয়াকশন হবে HI এর সব থেকে বেশি, তারপরে হবে HBr, তারপরে হবে HCl, তারপরে হবে HI। তার মানে এখানে উত্তরটা কী হবে, HI। বোঝা গেল? এবার আমরা এটা কীভাবে বিক্রিয়াটা হচ্ছে একটু জেনে নিই, যেহেতু বোর্ডে আছে, তাহলে জেনে নেওয়া যায় ভালো। দেখো CH3OH, আমি কি বললাম, এরা সবাই অ্যাসিড। HX কি, এক প্রকারের অ্যাসিড। তাহলে এখানে তুমি যে কোনো অ্যাসিড দাও, যেমন হচ্ছে ধরো HCl দিলে, তাহলে এখান থেকে কী হবে, এ তো অ্যাসিড, তাহলে H+ দেবে আর Cl- বেরোবে। এবার অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, যদি আমরা এটা লুজ ডট স্ট্রাকচার দেখি, তাহলে অক্সিজেনের 2টো লোন পেয়ার থাকে। এর কী করবে, একটা H+কে নেবে, নিয়ে কী তৈরি হবে, CH3OH2+। এবার দেখো প্লাস কোনো সময় থাকতে চায় না, সে সবসময় নিউট্রাল হতে যায়, তাহলে এ বেরিয়ে যাবে, এ বেরিয়ে গিয়ে CH3 তৈরি হচ্ছে, তার মাথায় প্লাস হয়ে যাচ্ছে, আর এদিকে জল তৈরি হচ্ছে। এইবার এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, যে এইটা যে তৈরি হলো কি, কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়নটা আবার স্টেবিলিটির জন্য কী করতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে স্টেবিলিটির জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে যে কার্বোক্যাটায়নটা স্টেবল হবে, তারপরে যে দেখো এখানে Cl- তো মিডিয়ামে পড়ে আছে, তাহলে এই Cl- এখানে চলে যাবে। দেখো এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে SN1 বিক্রিয়া। আমরা যখন পড়বো SN1 SN2 বা সাবস্টিটিউশন রিয়াকশন, তখন আমরা আরও দেখতে পারবো। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কী হচ্ছে, রেট অফ রিয়াকশন ডাইরেক্টলি ডিপেন্ড করছে কার উপর, কার্বোক্যাটায়নের উপর। বুঝা গেল? তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে আমাকে। এবার এই যে রিঅ্যারেঞ্জমেন্টের জিনিসটা আমরা একটু দেখি, রিঅ্যারেঞ্জমেন্ট কীরকম হয় না হয়। তাহলে চলো, রিঅ্যারেঞ্জমেন্ট কেন হয়, কারণ কি বললাম, স্টেবিলিটির জন্য হয়। তাহলে এরকম একটা কোশ্চেন দেখি, যে ধরো CH3, ছায়ার বইয়ে দেখবে এই কোশ্চেনটা আছে, CH3 বক্স করে CH3, এবার হচ্ছে CH2OH। আচ্ছা বলো তো এই গ্রুপটাকে কি বলে, এই গ্রুপটাকে বলে সোম গ্রুপ, ঠিক আছে। এইবার একে যদি আমরা দিই HI, কী বললাম, H+ হয় প্লাস I- হয়। এবার H+টা কী করবে, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে তাকে নিয়ে নেবে, H+ দিয়ে তৈরি হবে CH3C, CH3, CH3, CH2OH2+। তাহলে এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কী তৈরি হবে, CH3, 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 CH2+। এবার ভালো করে দেখো, যে এটা তো একটা কার্বোক্যাটায়ন, ওয়ান টাইপ অফ কার্বোক্যাটায়ন। এবার কী টাইপ সেটা আমরা দেখবো, 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। এবার দেখো যে কার্বনের মাথায় মানে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, সেই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে,
যদি একটা থাকে তাহলে হবে 1 ডিগ্রি, যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে হবে 2 ডিগ্রি, তিনটের সঙ্গে থাকলে 3 ডিগ্রি। এবার আমরা জানি স্টেবিলিটি কি, কার্বোকাটায়নের স্টেবিলিটি কি, যদি আমরা এখানে লিখি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে এইটা দেখো, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা মাথায় কার্বোকাটায়ন আছে, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? শুধুমাত্র একটা, এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে। তাহলে এইটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে? 1 ডিগ্রি। কিন্তু আমরা জানি 1 ডিগ্রি স্টেবল না। এইবার দেখবো আমরা 1 ডিগ্রি থেকে কোনোভাবে কি 2 ডিগ্রিতে যাওয়া যায় বা 3 ডিগ্রিতে যাওয়া যায়, সেটা দেখব। দেখো এখানে একটা কী করবো, যে মিথাইলকে মাইগ্রেট করবো, মিথাইলটাকে কী করবো, মাইগ্রেট করবো। তাহলে মিথাইলটা গেল প্লাসে আর প্লাসটা গেল মিথাইলের কাছে। তাহলে এবার এই স্ট্রাকচারটাকে দেখতে কেমন হয় দেখি না। CH3 সি, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH3। এইবার চলে আসো, এই যে কার্বোকাটায়নটা তৈরি হলো, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত? একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। তাহলে এটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে বলো তো? 3 ডিগ্রি কার্বোকাটায়ন হবে। এবার 3 ডিগ্রি কার্বোকাটায়ন মোস্ট স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে যদিও হওয়া উচিত 1 ডিগ্রি কার্বোকাটায়ন, কিন্তু মিডিয়ামে কোনটা পাওয়া যাবে? এইটা বেশি পাওয়া যাবে। তাহলে এবার যে মিডিয়ামে পড়ে আছে আয়োডিন মাইনাস, এ তো কোথায় যাবে? এ খুঁজবে কোথায় প্লাস চার্জ আছে, তো সেই প্লাস চার্জে ঢুকে যাবে। এখানে যে কার্বনে প্লাস চার্জ আছে সেই কার্বনে ঢুকে যাবে, যেটা স্টেবিলিটি বেশি পাবে, সেখানেই বেশি যোগ হবে। তাহলে এটা হচ্ছে হবে আমার মেজর প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট। বুঝা গেল? জিনিসটা বুঝতে পেরেছো? এবার এখান থেকেই একটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটা কি, যে ধরো আমার এইরকম অপশান দিল কোশ্চেনটা, ধরো CH3 সি হাইড্রোজেন, CH3 CH2 OH। এবার এখানেও সেম রিয়াকশান দিল HI। তাহলে কী করবো, প্রথমে OHটা জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে বার করে দাও CH3 CH, CH3 CH2 OH2 প্লাস, এটা বেরিয়ে গেল। এটা যদি বেরিয়ে যায় তাহলে কী হবে? CH3 CH, CH3 CH2 প্লাস। এবার তুমি বলো এই কার্বোকাটায়নটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? এই কার্বোকাটায়নটা 1 ডিগ্রি কার্বোকাটায়ন, কারণ একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই না? এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হবে কত ডিগ্রি কার্বোকাটায়ন? 1 ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে এই যে 1 ডিগ্রি কার্বোকাটায়নটা এলো, এটা তো স্টেবল না। এইবার দেখো এখানে দুটো প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে হাইড্রোজেন শিফট করতে পারে, তাই তো, আর একটাতে হচ্ছে মিথাইল শিফট করতে পারে, তাই তো। যদি হাইড্রোজেন শিফট করে তাহলে কী রকম দেখতে হবে? CH3 সি প্লাস CH3 CH3। আর যদি মিথাইল শিফট করে দেখতে কেমন হবে? CH3 সি প্লাস হাইড্রোজেন CH2 হাইড্রোজেন। এবার বলো কে শিফট করবে? এখানে যদি হাইড্রোজেন শিফট করে তাহলে 3 ডিগ্রি কার্বোকাটায়ন পাচ্ছি, আর এখানে যদি মিথাইল শিফট করে তাহলে কত ডিগ্রি কার্বোকাটায়ন পাচ্ছি? 2 ডিগ্রি। তাহলে কোনটা শিফট হবে? নিশ্চয়ই 3 ডিগ্রি কার্বোকাটায়ন স্টেবল। সমস্ত অর্গানিক কম্পাউন্ড তারা স্টেবিলিটির দিকে ছুটে। তাহলে যেহেতু 3 ডিগ্রি স্টেবল হচ্ছে, সেই জন্য এখানে হাইড্রোজেনটাই শিফট করবে। তাহলে ইকুইলিব্রিয়ামে কোনটা বেশি পাওয়া যাবে? 3 ডিগ্রিটা বেশি পাওয়া যাবে। তাহলে এইটা থেকে মেজর প্রোডাক্ট পাবো। এবার মিডিয়ামে কী পড়ে আছে? আয়োডিন মাইনাস, আয়োডিন এখানে জুড়ে যাবে। ব্যাস এইটা হয়ে গেল আমার মেজর প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে এইরকম টাইপের রিয়াকশন তো সাধারণত বোর্ডে আছে। এবার যারা একটু হায়ার স্টাডি করতে চাও, তারা কী করো, তাদের ক্ষেত্রে মানে বিশেষ করে যারা নিট বা যেই পড়ো, তাদের জন্য এই টাইপের কোশ্চেন না এসে একটু ঘুরিয়ে কোশ্চেনটা দেয়। সেটা হচ্ছে কি তোমার, যে রিং স্ট্রাকচার দেয়। তো এখানে একটা স্টেবিলিটির অর্ডার আছে, স্টেবিলিটির অর্ডার অফ রিং। রিংয়ের একটা স্টেবিলিটি অর্ডার আছে। সেই রিংয়ের স্টেবিলিটি অর্ডারটা কি, যে 6 মেম্বার মোস্ট স্টেবল, দেন 7 মেম্বার, দেন 5 মেম্বার, দেন 4 মেম্বার, দেন 3 মেম্বার। তাহলে সবাই কোথায় যেতে চায়? 6 মেম্বারে আসতে চায়, ঠিক আছে? তো এইরকম একটা আমরা স্ট্রাকচার দেখি, যেমন হচ্ছে ধরো এইরকম একটা স্ট্রাকচার তোমাকে পরীক্ষায় দিয়ে দিল, OH সরি OH। কী করবে? চাই দাও, চাই দিলে প্রথমে কী করবে? প্রথমে OH-টা বেরিয়ে যাবে, যেটা শেখানো হচ্ছে এতক্ষণ ধরে। OH-টা বার করে দাও, তাহলে এখানে কার্বোকাটায়ন তৈরি হবে। এবার দেখো আমি কি বললাম, যে সবসময় 6 মেম্বার মোস্ট স্টেবল, তারপরে কে 7 মেম্বার, তারপরে কে 5 মেম্বার, তারপরে 4 মেম্বার, তারপরে 3 মেম্বার। তাহলে এটা কত মেম্বার? 4 মেম্বার। তাহলে 4 মেম্বার 5 মেম্বারে যেতে চাইবে, কারণ সে তো স্টেবিলিটি পাচ্ছে। 6 মেম্বারে যেতে পারবে না, কেন? কারণ 6টা কার্বন নেই, 6টা থাকলে সে যেতে পারতো। তাহলে এ কী করবে? এই যে বন্ডটা আছে, আমি এখানে দেখাচ্ছি, এই যে বন্ডটা আছে, এই বন্ডটা এখানে জুড়ে যাবে। তাহলে এই বন্ডটা যেহেতু এই কার্বন থেকে সরছে, তাহলে কার্বন প্লাসটা কোথায় চলে আসবে? এখানে। আর এখানে কী হয়ে যাবে? এই বন্ডটা চলে যাবে, তাহলে এখান থেকে ভাঙছে, তাহলে এইখান থেকে যেহেতু ভাঙছে, এইটা যেহেতু শিফট হচ্ছে, তাহলে প্লাসটা এখানে চলে যাবে আর এই বন্ডটা এখানে চলে যাবে। তাহলে কীরকম দেখতে হচ্ছে দেখো। আর যদি না পারো তাহলে আরেকটা প্রসেস আছে, নাম্বারিং করে নাও, 1 2 3 4 5। নাম্বারিং করো, নাম্বারিং করলে 5 মেম্বার রিং এঁকে নাও। তাহলে 1 2 3 4 5। এবার কোথায় কার্বোকাটায়নটা তৈরি হচ্ছিলো? এইখানে দেখালাম, তাহলে 2তে কার্বোকাটায়ন দিলাম, বাস হয়ে গেল। এরপরের স্টেপে মিডিয়ামে কী আছে? I মাইনাস। তাহলে এখানে কী হলো? I মাইনাস ঝুলে গেল। খুব সহজ, ইজি একদম। ঠিক আছে, এবার এইখানে একটা এক্সেপশনাল আছে, এক্সেপশনাল আছে। সেটা কীরকম? যেমন হচ্ছে যদি এইরকম কোনো স্ট্রাকচার থাকে, দিয়ে যদি এই চাই দাও, তাহলে কী হবে? ওয়াটারটা বেরিয়ে যাবে, জল হয়ে, ওয়েস্টটা জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে না, এটা তো কমন, বাস এটা তো কমন। এইবার দেখো 3 মেম্বার থেকে 4 মেম্বার স্টেবল,
তাহলে হওয়া উচিত 3 থেকে 4-এ, কিন্তু এখানে হবে না, 4 মেম্বার রিং হবে না, ঠিক আছে, হবে না। কেন হবে না? কারণ ডিউ টু ড্যান্সিং রেজোনেন্স, ড্যান্সিং রেজোনেন্স। তাহলে এখানে স্টপ হয়ে যাবে, তাহলে এখানে আই মাইনাসটা এবার চলে যাবে। এইবার এই কোশ্চেনটায় একটু অন্যরকম যদি দেয়, ধরো এরকম দিল, এখানে ধরো মিথাইল দিল, বা কোনো ইলেকট্রন ড্রয়িং গ্রুপ দিল, কোনো ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ, মানে যারা ইলেকট্রন দান করে, এরকম যদি কোনো গ্রুপ দেয়, তখন কিন্তু রিং এক্সপানশন হবে। সরি, একটু ভুল আনলাম, সরি, ভেরি সরি, আবার প্রথম থেকে বলছি। যদি এরকম কোনো স্ট্রাকচার থাকে এবং তাতে যদি তোমার ইলেকট্রন ড্রয়িং গ্রুপ থাকে, তাহলে কিন্তু রিং এক্সপানশন হবে। এইটা হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন, যদি দেয় তোমাদের বোর্ডে এক্সামে, দেবে না আশা করা যায়। তাহলে এইটা হলো, এটা তো OH2 প্লাস, এটা বেরিয়ে যাবে, এখানে কি আছে মিথাইল, তাহলে এর পরের স্টেপে কী হবে, প্লাস এখানে আছে মিথাইল, এর পরের স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে শিফট করবে। তাহলে যদি না পড়ো, আবার কি বলেছি, নাম্বারিং করে না, 1 2 3 4, তাই তো? তাহলে এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে কার্বোক্যাটায়ন করে পেলাম, 4 মেম্বার করে পেলাম, নাম্বারিং করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখানে হচ্ছে মিথাইল আছে 2-তে, আর এখানেই কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার পরের স্টেপে আয়োডিন দাও, সুন্দর আয়োডিন ওখানে জুড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে একটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিই, যদি তোমরা করতে পারো তো ভালো, না হলে পরের দিন আমাকে বলবে, আমি করে দেবো। যেমন হচ্ছে তোমাকে একটা দিই 5 মেম্বার, ধরো সাপোজ, HBr দিলে কী হবে, এটা করে নিয়ে আসবে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন দিই, ধরো এই কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের বোর্ডে এক্সামে এসেছে। OH, এখানে যদি HBr দিই, তাহলে কী বললাম, প্রথমে কী হবে, OH-টা OH2 হয়ে যাবে, তাহলে সরি 2 প্লাস, তাই না, OH2 প্লাস। এবার এইটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কী তৈরি হবে, এটা প্লাস। এবার দেখো এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে হাইড্রোজেন কি শিফট করবে, এখান থেকে হাইড্রোজেন শিফট করবে, হ্যাঁ শিফট করবে, শিফট করে কত পাচ্ছি, 2 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। এইখানে একটা নিয়ম আছে, এখানে আলফা হাইড্রোজেন দেখতে হয়, এই কার্বনের আলফা হাইড্রোজেন কটা আছে, এই পজিশনটাকে আলফা, এই পজিশনটাকে আলফা বলে। তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে, 2টো, এখানে কটা আছে 3টে, তাহলে 5টা আলফা হাইড্রোজেন। আর এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে 2টো হাইড্রোজেন, তাহলে এটার ক্ষেত্রে আছে 3টে আলফা হাইড্রোজেন। মনে রাখবে ট্রান্সফরমেশনে অলওয়েজ স্টেবিলিটির দিকে যায়, কিন্তু এইটা তো 5টা আলফা হাইড্রোজেন, মানে মোস্ট স্টেবল, হাইপার কনজুগেশন হচ্ছে 5বার, কিন্তু এখানে কবার হচ্ছে 3বার, তাহলে এটা তো কম স্টেবল। তাহলে যদি সে স্টেবিলিটি থাকে, সে আনস্টেবল হতে চায়, হবে না, তাহলে এই রিয়াকশন এখানেই স্টপ হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু কোনো ফার্দার কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে না, এখানেই আয়োডিনটা যুক্ত হয়ে যাবে। বুঝা গেল? আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, এর 5টা আলফা হাইড্রোজেন আছে আর এর 3টে আলফা হাইড্রোজেন আছে, সেই জন্য এই ট্রান্সফরমেশনটা হবে না, কারণ এর স্টেবিলিটি হাই, এর স্টেবিলিটি কী হবে, কম, বা স্থায়িত্ব এর বেশি, এর কম। কারণ কেমিস্ট্রিতে সবসময় স্থায়িত্ব অস্থায়ী থেকে স্থায়ীর দিকে যেতে চায়, কিন্তু স্থায়ী থেকে অস্থায়ীর দিকে যেতে চায় না। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল। এইবার এটা তো নর্মাল কোশ্চেন ছিল, এবার চলো আমরা অন্য একটা কোশ্চেন করি, অন্য টপিকে চলে যাই। তাহলে চলো অন্য টপিকে, একটু ব্রেক নিচ্ছি। চলো এবার আমরা যেটা করবো, আগে তো লিখতে হতো, এখন তো লিখতে হবে না, শর্ট কোশ্চেন হয়ে গেছে, তাও এটা ইম্পর্ট্যান্ট এখনও থেকে যায়, যে ডাইরেক্ট কোশ্চেন দিতে হবে, যে অ্যালকোহল, মানে অ্যাকচুয়ালি এটা অ্যালকোহল চ্যাপ্টারে আমরা করবো, যে অ্যালকোহলকে সেপারেশন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল সেপারেশনের ক্ষেত্রে কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়, ওখানে 4টে অপশান দিয়ে দেবে, তোমাদের টিক মারতে হবে। তো সেটা হচ্ছে লুকাস টেস্ট, লুকাস টেস্ট। তাহলে কার ক্ষেত্রে করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। এবার প্রথমেই আমাকে জানতে হবে যে লুকাস বিকারক, তাহলে লুকাস বিকারক কি, কনসেন্ট্রেট HCl, মানে গাঢ় HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl, এ কী হিসাবে কাজ করে, লুইস কি অ্যাসিড, একদম ঠিক ধরেছো, লুইস অ্যাসিড। চলে আসো লুকাস টেস্টে, বিকারক তো জেনে গেলাম, রিয়াকশানগুলো কী, যেমন 1 ডিগ্রি যদি হয়, যেমন হচ্ছে CH3 CH2 OH 1 ডিগ্রি অ্যালকোহল, একে যদি আমরা কনসেন্ট্রেট HCl অ্যান্ড ZnCl2 দিই, তাহলে কী হয়, যে CH3 CH2 Cl, তার মানে OH এর জায়গায় কী যোগ হচ্ছে, Cl। এবার এইটা প্রেসিপিটেট অ্যাকচুয়ালি পড়ে না,
তাহলে পিপিটি কী হবে, পড়বে না, পিপিটি ডাজ নট ফর্ম। কিন্তু এটা কী হবে, টার্বিডিটি ফর্ম করবে, টার্বিডিটি ফর্ম। দেখো তাহলে লুকাস বিকারক যদি 1 ডিগ্রি অ্যালকোহলে দিই তাহলে আমার এইটা প্রোডাক্ট হচ্ছে, ক্লোরিনের একটা প্রোডাক্ট আছে। এবার এইটা অধক্ষেপ মানে অনেক টাইম পর পরে, অথবা অধক্ষেপ পড়ে না, দুটোই বলতে পারো, ইনফাইনাইট টাইম লাগে। তাহলে আমি এখানে লিখতে পারি টার্বিডিটি ফর্ম ভেরি লং টাইম। তাহলে অনেক টাইম পর অধক্ষেপ পড়ে, ঠিক আছে, মানে অসীম সময় লাগে, তাহলে অধক্ষেপ পড়তে অসীম সময় লাগে। এবার যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, যেমন হচ্ছে CH3 OH, তাহলে একে যদি আমরা কনসেন্ট্রেট HCl অ্যান্ড ZnCl2 দ্বারা ট্রিট করি, তাহলে এখানে কী হবে, OH এর জায়গায় ক্লোরিন যোগ হয়ে যাবে, খুব সহজ জিনিস। তাহলে CH3Cl, তাহলে এটা কী হবে, এটাও টার্বিডিটি ফর্ম হবে, কিন্তু ইন কী হবে, খুব কম টাইমে, মানে ইন মিনিটে। তাহলে 1 মিনিট ধরে রাখো, যেটা বইয়ে লেখা থাকে 5 মিনিট মতো টাইম নেয়। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের অধক্ষেপ পড়তে কত টাইম লাগে, 5 মিনিট মতো টাইম লাগে। আর যদি 3 ডিগ্রি নিই, যেমন CH3OH, একে যদি আমরা দিই কনসেন্ট্রেট HCl অ্যান্ড ZnCl2, তাহলে এর ক্ষেত্রেও কী হবে, ক্লোরিনের প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে CH3Cl, তাহলে এর টার্বিডিটি কখন তৈরি হবে, ইন সেকেন্ড। তাহলে দেখো যে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে টার্বিডিটি 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম একটা টাইম লাগে, অনেক টাইম লাগে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে টার্বিডিটি ফর্ম করে কি, টার্বিডিটি মানে অধক্ষেপ, ফর্ম করে কি মিনিটের মধ্যে, মানে মোরাললেস 5 মিনিট। আর 3 ডিগ্রির ক্ষেত্রে ইন সেকেন্ডে। এবার তোমাকে ধরো 3টে বিকার দিয়েছে, সাপোজ এরকম একটা 3টে বিকার দিয়েছে, 3টে বিকারে অ্যালকোহল আছে, এটাই হয়তো 3 ডিগ্রি আছে, এটাই 2 ডিগ্রি আছে, এটা 1 ডিগ্রি আছে, কিন্তু তুমি জানো না কোনটায় কত ডিগ্রি আছে। তাহলে তুমি তখন কী করবে, HCl আর ZnCl2 অ্যাট এ টাইমে সব জায়গায় দেবে, অ্যাট এ টাইমে 3টে বিকারেই HCl আর ZnCl2 দিলে। এবার দেখলে যেটা সঙ্গে সঙ্গে প্রেসিপিটেট সাদা অধক্ষেপ তৈরি হলো, তাহলে সেইটা কী হবে, 3 ডিগ্রি বলে দিতে পারবে। তাহলে এটা কী হবে, সেকেন্ডে পড়ে যাবে, দেওয়ার সাথে সাথে পড়ে যাবে। আর এইটা কী হবে, 5 মিনিট মতো টাইম লাগবে, তখন এটা কী বলবে, 2 ডিগ্রি। আর এটা যদি সঙ্গে সঙ্গে না পড়ে, তাহলে এটা কী বলবো আমরা, 1 ডিগ্রি। তাহলে এটা সুন্দর একটা জিনিস। এবার এখানে একটা জায়গায় কনফিউজ হয়, ধরো তোমার কোশ্চেন এইরকম থাকলো, সাপোজ ধরো এইরকম একটা দিল, অথবা দিল তোমার এইটা, তাহলে এটাও 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এদের পিপিটি পড়ার সময় কতটা লাগতো, অনেক টাইম, মানে ডেতে লাগবে, 1 দিন, 2 দিন, 3 দিন এরকম। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এখানে টার্বিডিটি কী পড়ে, ইন সেকেন্ডের মধ্যে টার্বিডিটি পড়ে যায়, বোঝা গেল। এবার কেন পড়ে না পড়ে সেটা আমরা মানে বলবো রেজোনেন্সের থ্রুতে। তাহলে দেখো তাহলে এইখানে মেকানিজমটা জানতে হবে। মেকানিজম কী বলছে, এরা SN1 রিয়াকশন পাথওয়ে দিয়ে হয়। এইবার দেখো এই জায়গাগুলো, তাহলে ওই যে জায়গায় আমি একটু আগে দেখালাম, ওই যে জায়গায় কী হবে, প্লাস তৈরি হবে, এখানেও কী হবে, প্লাস তৈরি হবে, এখানেও প্লাস তৈরি হবে। তাহলে কোন প্লাসটা স্টেবল, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে আমরা জানি 3 ডিগ্রি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, সেই জন্য এটা দেন পড়ে যাচ্ছে, রেট অফ রিয়াকশন বেশি, একটু আগে আমরা লিখলাম এইটা, তারপরে এইটা। সেমভাবে এখানে যদি আমরা কার্বোক্যাটায়ন দেখি, যদি OH-টাকে বার করে দিয়ে কার্বোক্যাটায়ন দেখি, দেখো এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার এই কার্বোক্যাটায়নটা কী করছে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে, সেই কারণে এরা কী হয়, সেকেন্ডের মধ্যে পিপিটি পড়ে যায়। সেই জন্য যদি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিতে ব্যাকবন্ডিং অথবা রেজোনেন্স থাকে, তাহলে তারা 3 ডিগ্রির ন্যায় আচরণ করে, 3 ডিগ্রির ন্যায় আচরণ করে, মনে থাকবে। যদি বলে রেজোনেন্স আছে এরকম 1 ডিগ্রি, বা ব্যাকবন্ডিং দেখা যায় এরকম 1 ডিগ্রি তে অ্যালকোহলে যদি আমরা লুকাস বিকারক দিই, তাহলে কখন প্রেসিপিটেট করবে, তাহলে ইন সেকেন্ড, মানে 3 ডিগ্রির ন্যায় আচরণ করবে। কিন্তু নর্মাল অ্যালকেন যদি হয়, তাতে যদি 1 ডিগ্রিতে যদি লুকাস বিকারক দেয়, তাহলে কিসের টাইম লাগবে, অনেক টাইম লাগবে, অথবা ডেতে টাইম লাগবে। যদি 2 ডিগ্রি হয় তাহলে মিনিটে টাইম লাগবে, মিনিটের মধ্যে প্রেসিপিটেট করে যাবে। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে সেকেন্ডে পড়বে। কিন্তু ওই যদি অ্যালকেনগুলো কোনো রেজোনেন্স প্রেজেন্ট থাকে, বা কনজুগেট সিস্টেম থাকে, ওই অ্যালকেনগুলোর মধ্যে কোনো কনজুগেট সিস্টেম প্রেজেন্ট থাকে, বা কোনো রেজোনেন্স স্ট্রাকচার থাকে, তাহলে সেটা কিন্তু 3 ডিগ্রির ন্যায় আচরণ করবে। বোঝা গেল এই টপিকটা? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। পরের যে টপিক তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে যে কতগুলো রিয়াকশন আছে, যে এই অ্যালকোহলের সাথেই আমরা কী রিয়াকশন করাবো PX3 অথবা PCl3, একই X3 মানে PCl3, PCl5 এবং SOCl2। দেখো আগের লেখা পরীক্ষায় এই 3টে বিক্রিয়া দিয়ে
কোশ্চেন আসতো, কিন্তু এখন যেহেতু লেখা পরীক্ষা নেয় মাল্টিপল চয়েস কোশ্চেন, সেই জন্য তিনটেকেই তোমাকে ভালোভাবে জানতে হবে যে কেন হচ্ছে, কী হচ্ছে, এবং সম্পূর্ণ রিয়াকশন এবং তার প্রোডাক্ট জানতে হবে, কারণ যেহেতু শর্ট কোশ্চেন হয়ে গেছে। তো আমরা এই রিয়াকশন এবং তার রিয়াক্ট্যান্ট এবং তার প্রোডাক্ট মনে রাখার জন্য মেকানিজমে না গিয়ে আমরা একটা সহজ ট্রিক ব্যবহার করব। সেই ট্রিকটা কি দেখো, যখন আমরা অথবা আরেকটা কি রিয়েজেন্ট দেওয়া হয়, রেড ফসফরাস প্লাস হচ্ছে H2, এটা দিলেও এই চারটে বিক্রিয়া হবে। এইটা দিলে কি তৈরি হয়, এইটা দিলেই তোমার PX3 তৈরি হয়। তো PX3 দিতে পারে বা PCl3 দিতে পারে, অথবা দিতে পারে রেড ফসফরাস প্লাস Cl2 বা H2। মজা গেল। তাহলে এই চারটে রিয়েজেন্টের জিনিস আমরা এখন দেখব। প্রথমে আমরা পড়ছি PCl3। দেখো প্রথমে আমি বলে দিই, এই যে রিয়াকশানগুলো হচ্ছে এটা নন অক্সিডাইজিং অর নন রিডিউসিং বিক্রিয়া। তাহলে নন অক্সিডাইজিং বা নন রিডিউসিং বিক্রিয়া, তার মানে এদের অক্সিডেশন স্টেট কত আছে +3, এর ক্ষেত্রে কত আছে +5, এর ক্ষেত্রে কত আছে 2 2 4 +4। তার মানে এরা কখনো এই যে অক্সিডেশন স্টেট রিয়াকশনের পরেও চেঞ্জ হবে না, ঠিক আছে। এইবার তাহলে এইটা থেকেও কোশ্চেন তুলে দিতে পারে যে বিজারক না এবং তোমার জারক বা বিজারক বিক্রিয়া না এটা। তাহলে এই বিক্রিয়াটা কি নন জারক নন বিজারক। তাহলে আমরা দেখি যে এটা কী করবো, যে প্রথমে PCl3 সাথে বিক্রিয়া করবো। তাহলে CH3OH, একে আমরা কী দিলাম PCl3, অথবা এখানে দেখো P প্লাস Cl2, বিক্রিয়া করলে সেই একই জিনিস আসবে। এবার এই প্রোডাক্টটা আমরা মনে রাখবো কী করে, এখানেই হচ্ছে জিনিসটা দেখো ভালো করে দেখাবে যে CH3OH, বোঝা গেল। তিনটে লিখবো, এখানে কটা ক্লোরিন আছে তিনটে, তাহলে তিনটে পরপর লিখবো CH3OH। এবার আমরা এখানে লিখবো P, এখানে লিখবো Cl, এখানে লিখবো Cl, এখানে লিখবো Cl। এবার কী করবো, এইটাকে কেটে বার করে নেবো। তাহলে এটাকে যদি বার করি তাহলে কী আসবে, তিনটে CH3Cl অ্যান্ড POH3, যেটাকে আমরা লিখতে পারি H3PO3। তাহলে এখানে কী করবো, তিনটে এইটা নেবো এবং তিনটে কী নেবো, তিনটে কী পাবো CH3Cl প্লাস কী প্রোডাক্ট পেলাম H3PO3। তাহলে এটা হচ্ছে সলিড, মানে প্রেসিপিটেট হচ্ছে, এটা হচ্ছে সলিড। বোঝা গেল। এবার আমরা সেকেন্ডটা শিখবো। সেকেন্ডটা কী বলেছে, সেম টাইপের CH3OH প্লাস POCl3। তাহলে কী হবে, সরি ভেরি ভেরি সরি, এটা তো হবে PCl5। এটা দিলে কী হবে ভালো করে দেখো, যে এটা একটু অন্য টাইপের ভাবে মনে রাখবো। যেমন হচ্ছে CH3OH, এইভাবে লিখলাম। এবার কী করলাম, PCl3 নিচে লিখলাম, এখানে কি লিখলাম Cl, এখানে লিখলাম Cl। এবার কী করলাম, কেটে দিলাম এই বরাবর কেটে দিলাম। তাহলে কী পেলাম CH3Cl, এইদিকে কী পেলাম CH3Cl, আর এইদিকে কী পেলাম P ডবল বন্ড ও, আর এখানে তিনটে Cl, আর এখানে কী পেলাম HCl। বাস প্রোডাক্ট হয়ে গেল, এখানে আমি লিখে দেবো। তাহলে এখানে পেলাম CH3Cl প্লাস POCl3 প্লাস HCl। বোঝা গেল। তাহলে এটা সলিড, এটাও সলিড, এটাও সলিড, আর এটা গ্যাস হয়ে উঠে গেল। বোঝা গেল। এবার থার্ড রিয়াকশন কী আছে, CH3OH এর সঙ্গে কী বিক্রিয়া করছে SOCl2। তাহলে এই বিক্রিয়া কী হবে দেখো, এটাও কীভাবে লিখি দেখো, CH3OH, আর এখানে কী লিখবো SO, এদিকে লিখবো Cl, এদিকে লিখবো Cl। এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কী আসবে CH3Cl প্লাস SO2 প্লাস HCl। তাহলে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। এইবার ভালো করে শোনো, যদি বলে কোশ্চেনে বলে যে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে PCl3, PCl5, SOCl2, ঠিক আছে, বিক্রিয়ার মধ্যে কোনটা সবথেকে ল্যাবরেটরিতে বেশি ইউজ করা হয়, তাহলে সবথেকে বেশি ইউজ করা হয় কোনটা SOCl2। কেন, কারণ এখানে দেখো এখানে দেখো বাকি দুটো কি গ্যাস, তাহলে গ্যাস হয়ে উড়ে যাচ্ছে, ফার্দার আমাকে কী করতে হবে না, সেপারেশন করতে হবে না। আমার চাই কোনটা, আমার চাই হচ্ছে হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন পেতে গেলে এইটা দিয়ে যদি বিক্রিয়া করি বাকি দুটো গ্যাস অটোমেটিক উড়ে চলে যাচ্ছে, আমি হ্যালো অ্যালকেন পেয়ে গেলাম পিওর। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কী করতে হবে, আমাকে ফার্দার সেপারেশন করতে হবে, কারণ সলিডে মিক্সার তৈরি হয়েছে। এবার আমি প্রথমে বলেছিলাম যে এই বিক্রিয়াটা নন অক্সিডাইজিং আর নন রিডিউসিং, সেটা কীভাবে দেখবো দেখো, এর অক্সিডেশন স্টেট কত +3, এবার এখানে এর অক্সিডেশন স্টেট কত +3, এর অক্সিডেশন স্টেট কত +5, এখানে এর অক্সিডেশন স্টেট কত +5, এর অক্সিডেশন স্টেট কত +4, এখানে এর অক্সিডেশন স্টেট কত +4। দেখো তার মানে সব কিছু মিলে যাচ্ছে, বোঝা গেল। তাহলে লুকাস PCl3, PCl5 এবং SOCl2 দিয়ে আমরা রিয়াকশানটা শিখলাম। এবার দেখো SOCl2 দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে রিটেনশন না ইনভার্সন প্রোডাক্ট, আমরা সেটা পরে জানবো, ঠিক আছে। যেমন PCl3, PCl5 ও CL2 এদের রিটেনশন প্রোডাক্ট হয় না ইনভার্সন প্রোডাক্ট হয়, আমরা যখন SN1 SN2 করবো তখন আমরা এটা ফার্দার আবার আলোচনা করবো। বোঝা গেল এই জায়গাটা, আশা করি সবাই বুঝতে পেরেছো।
এইবার আমরা এর পরের যে প্রিপারেশন, সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য। প্রিপারেশনের মধ্যে থেকে শিওর থাকো একটা কোশ্চেন তোমাদের আসবে। এই যে কটা কোশ্চেন যেগুলো আমি আজকে করাচ্ছি তার মধ্যে একটা আসবেই, একদম 100%। তো এর মধ্যে একটা রিয়াকশন, এবার আমরা এতক্ষণ অ্যালকোহল করলাম, এবার আমরা একটু অ্যালকিন থেকে দেখি। অ্যালকিন থেকে আমরা কী করবো? হ্যালো অ্যালকেন, অ্যালকেন বসে। এবার এখানে আবার দুটো মেথড আছে। একটা হচ্ছে কি তোমার এইচএক্স দিয়ে, আর একটা হচ্ছে এইচএক্স সঙ্গে H2 পারক্সাইড ইফেক্ট বলা হয়। তাহলে এই জিনিসটা আমরা একটু ডিটেলসে স্টাডি। একটাকে বলা হয় মার্কোনি রুল, একটা বলা হয় অ্যান্টি মার্কোনি রুল। তোমরা নিশ্চয়ই আগে পড়ে ফেলেছো, তাই তো? এটাকে কি বলা হয়? এইচএক্স যদি শুধু থাকে তাহলে এটাকে কি বলা হয় বলো? মার্কোনি রুল, তাই তো? VNIKVOS, ভিও, সরি মার্কোনি রুল। আর এটা কি বলা হয়? অ্যান্টি মার্কোনি। তাহলে দেখো মার্কোনি রুল আর অ্যান্টি মার্কোনি রুলটা জানি, জাস্ট তোমাদের বলে দিলেই ধরতে পারবে। দেখে নাও, যেমন হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, একে যদি আমরা HX দিই তাহলে এইটা ভেঙে কী হবে? H প্লাস প্লাস X মাইনাস। এবার দেখো ভালো করে দেখা হয় যে এইটা হচ্ছে ডবল বন্ডেড কার্বন। এই যে ডবল বন্ডেড কার্বন আছে সেখানে দুটো পজিশন আছে কার্বনে। এই দুটো পজিশনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানেই হাইড্রোজেনটা যোগ হবে। তাহলে মার্কোনি রুল কী বলছে? আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি কঠিন করে ডেফিনেশন বলছি না। তাহলে এখানে ছোট্ট করে লিখে রাখো, তোমরা আগেও পড়েছো মার্কোভিনিক্স রুল। কী বলছে? যে ডবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, হাইড্রোজেনের সংখ্যা বেশি, সেখানে হাইড্রোজেন যোগ হবে। বাস, তাহলে এবার খুব ইজি, দেখে নাও কী করবো। যে CH3, তাহলে এবার আমাকে বলো এই কার্বন আর এই কার্বনের মধ্যে কার হাইড্রোজেনের সংখ্যা বেশি? এখানে। বাস, তাহলে এখানেই হাইড্রোজেন যোগ করে দেবো, খুব সহজ। তাহলে CH3 CH2 হাইড্রোজেন, আর এখানে কী যোগ করে দেবো? হ্যালোজেন। বাস, হয়ে গেল প্রোডাক্ট, এত সহজ। ধরো আরেকটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো CH3 ডবল বন্ড CH2, একে যদি আমরা কি দিই যে HCl দিলাম, তাহলে এটা কী হবে? H প্লাস প্লাস Cl মাইনাস। এবার তুমি আমাকে বলো এইটা প্রথমে ঘিরবো আমরা, ঘেরা হয়েছে। এবার এই কার্বন আর এই কার্বনের মধ্যে কোন কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি? এই কার্বনে, একদম ঠিক বলেছো। তাহলে প্রোডাক্টটা কী হবে? CH3 সিঙ্গেল বন্ড CH2 হাইড্রোজেন, এখানে প্লাস হবে, প্লাসের জায়গায় কী যোগ হয়ে যাবে? পরের স্টেপেও আমরা করতে পারি Cl মাইনাস, এখানে যোগ হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল, খুব সুন্দর, তাই না? ধরো তুমি এরকম টাইপের একটা বিক্রিয়া করেছো, একটা সাইক্লিক স্ট্রাকচার দিয়ে থাকে, এরকম একটা বিক্রিয়া আছে। এখানে কি দিয়েছি? HCl, সেমভাবে দিয়েছি, ভাঙবে কি? H প্লাস প্লাস Cl মাইনাস। এইবার আমাকে বলো, কী বলেছি আমি? সবসময় ডবল বন্ডটাকে ঘিরে দাও। ডবল বন্ডটাকে ঘিরে দিলাম। এই কার্বনে হাইড্রোজেন আছে কি? একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড। তাহলে এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই। কিন্তু যদি আমি এই কার্বনটা দেখি, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, তখন একটা বন্ডে হাইড্রোজেন আছে। তাহলে কোন কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি? নিশ্চয়ই এই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে এখানে হাইড্রোজেন যোগ করে দাও, আর এখানে যোগ করে দাও ক্লোরিন। এবার দেখো এটা কীভাবে আসে, সেই একই জিনিস কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। যদি আমি এই কোশ্চেনটা একটু বলে দিই যে মেন ফান্ডাটা কি, যদি আমি এখানে হাইড্রোজেন যোগ করতাম, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতো। এবার তুমি বলো এই কার্বোক্যাটায়ন স্টেবল না এই কার্বোক্যাটায়ন? নিশ্চয়ই এই কার্বোক্যাটায়ন স্টেবল, 3 ডিগ্রি, ওটা 1 ডিগ্রি। সেই জন্য হাইড্রোজেন সবসময় মার্কোনি রুলে যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে যোগ হয়। ব্যাস, এটা হচ্ছে কথা। কিন্তু মনে রাখার জন্য কোন রুলটা ফলো করবো? এই রুলটা, ঠিক আছে? আচ্ছা, এটা এইবার চলে আসো অ্যান্টি মার্কোনি রুল, তাই না? এবার হচ্ছে অ্যান্টি মার্কোনি রুল, বা এটাকে পার অক্সাইড ইফেক্টও বলা হয়। এটাকে কি বলা হয়? পার অক্সাইড ইফেক্ট, বা এটাকে কি বলা হয়? অ্যান্টি মার্কোনি রুল, অ্যান্টি মার্কোনি রুল। একটু ভুল লিখলাম, পার অক্সাইড ইফেক্ট, অথবা এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনি রুল, অ্যান্টি মার্কোভিনি রুল। ফলো করে
এবার আমরা কীভাবে করবো দেখো অ্যান্টি মার্কোনিফের রুলটা। অ্যান্টি মার্কোনিফের রুল এইচএক্স প্লাস H2O2 প্লাস ওয়াটার থাকে। তাহলে আমরা সেম প্রোডাক্ট তুলে নিলাম এইটার ক্ষেত্রে। কী আছে CH3 CH ডবল ওয়ান CH2, একে প্রথমে দিলাম কি H2O2 প্লাস HBr। তাহলে এখানে ঠিক উল্টো হবে। তাহলে এখানে কী হবে, এখানে লিখে রাখো অ্যান্টি মার্কোনিফের রুল, মনে রাখবে কী করে অ্যান্টি মার্কোনিফের রুল। রুল মনে রাখবে কী করে, যে ডবল ওয়ান বন্ডের যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম সেখানে হাইড্রোজেন যোগ হবে। ব্যাস, তাহলে এই দুটো কার্বনের মধ্যে আগে ঘিরে ফেলো। এটাকে যদি আমরা ঘিরি তাহলে এই দুটো কার্বনের মধ্যে দেখো কোন কার্বনটায় হাইড্রোজেনের পরিমাণ কম, নিশ্চয়ই এই কার্বনটায় হাইড্রোজেনের পরিমাণ কম, তাহলে এখানে হাইড্রোজেন যোগ করে দাও। বাস দেখে নাও CH3 CH সিঙ্গেল বন্ড CH2, তাহলে এখানে কি যোগ করবো হাইড্রোজেন, এখানে কি যোগ করবো ব্রোমিন। বাস এত সহজ। তাহলে সেমভাবে আমরা যদি এই কমপ্লেক্সটা করি যে CH3 এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে তোমরা বলে ফেলো, H2O2 HBr কী হবে বলো। তাহলে এই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম, তাহলে এখানে হাইড্রোজেন যোগ হবে, খুব সহজ। CH3 সিঙ্গেল বন্ড CH2, এখানে যোগ হবে Br, এখানে যোগ হবে হাইড্রোজেন। বাস এতটাই সহজ। এবার ওই যে বেঞ্জিনের রিয়াকশানটা এখানেও যদি করাই তাহলে কী হবে বলো, এরকম একটা বেঞ্জিনের প্রোডাক্ট আছে যেখানে H2O2 প্লাস HBr দেওয়া আছে, কী হবে তাহলে কোন কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম বলো, এই কার্বনে তো হাইড্রোজেন নেই, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে হাইড্রোজেনের পরিমাণ কম, তাহলে এখানে হাইড্রোজেনটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে হাইড্রোজেন যোগ হলো, এখানে ব্রোমিন যোগ। বোঝা। এবার এখানে একটা ছোট্ট করে নোট আকারে লিখে রাখো। নোট লেখো পারঅক্সাইড ইফেক্ট দেখায় ওয়ান অ্যান্ড অনলি HBr, তাহলে শুধুমাত্র HBr দেখায়। বোঝা গেল। এইবার আমি তোমাকে এই রিলেটেড একটা কোশ্চেন দিচ্ছি। ধরো তোমাকে এই কম্পাউন্ডটা দিল, এটাই প্রথমে দিল কি HBr, তারপরে দিল কি HBr প্লাস H2O2, তারপরে দিল কি HCl প্লাস H2O2, তারপরে দিল কি HI প্লাস H2O2। তাহলে এবার প্রোডাক্ট করে ফেলো। তাহলে প্রথমটা কী হবে মার্কোনিফের রুল, এইটা কী হবে অ্যান্টি, এইটা কী হবে, এটা আমি কি বললাম HBr পারঅক্সাইড ইফেক্ট দেখায় শুধুমাত্র HBr, তাহলে এটা নিশ্চয়ই দেখাবে না, তাহলে এ কী ফলো করবে মার্কোনিফের রুল। এও কি দেখাবে, এও দেখাবে না, শুধুমাত্র HBr দেখায়, তাহলে এও কি ফলো করবে মার্কোনিফের রুল। তাহলে এবার প্রোডাক্টগুলো লিখবে যে মার্কোনিফের রুল কি, যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ, মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে আমরা কী করবো হাইড্রোজেনকে যোগ করবো। বাস, তাহলে এর প্রোডাক্ট কী হবে, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন। এর প্রোডাক্ট কী হবে, এর অ্যান্টি, তাহলে অ্যান্টি মানে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যোগ করবো, আর বাকিটাই ব্রোমিন যোগ। এটা কী হবে, এটা মার্কোনিফ কী বলেছে, যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে হাইড্রোজেন যোগ করো, বাকি জায়গায় অন্য নেগেটিভ আয়নটা যোগ করো। এটাও কি মার্কোনিফ কী বলেছে, যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে হাইড্রোজেন যোগ করো, বাকি জায়গায় নেগেটিভ পার্টটাকে যোগ করো। এবার এই কোশ্চেনেই যদি তোমাকে ধরো DI, তাহলে কী তৈরি হবে DI প্লাস H2O2, তাহলে কী তৈরি হবে বলে ফেলো। এটা বাড়িতে করে আনবে। DI দিলে কী হবে, তাহলে চলো, তাহলে আমরা মার্কোনিফ অ্যান্টি মার্কোনিফের রুলটাও পড়ে ফেললাম, তাই না। আচ্ছা, দুটো হোমওয়ার্ক দেওয়া আছে, পরের ক্লাসে আমরা এই হোমওয়ার্ক দুটোকে প্রথমে শুরু করে নেক্সট ক্লাস থাকবো। এইবার চলে আসো যে অ্যালকেন আমরা পড়লাম কি, প্রথমে অ্যালকোহল পড়লাম, তারপরে পড়লাম অ্যালকিন। এইবার অ্যালকেনে হ্যালোজেন যোগ, কার সাহায্যে, লাইটের সাহায্যে, ব্যাস এটা দেখো হ্যালোজেন, তার মানে হ্যালোজেন প্লাস H নিও, এই দুটো দিলে যোগ হবে। এবার এখান থেকেও মেশাতে কোশ্চেনে, এবার সব থেকে বেশি রিয়াক্টিভ কি, যদি হ্যালোজেনের আমরা ইয়েটা জানি, সব থেকে বেশি রিয়াক্টিভ F2, তারপরে হচ্ছে Cl2, তারপরে হচ্ছে Br2, তারপরে হচ্ছে আয়োডিন।
এবার এইটা এত বেশি রিয়াক্টিভ F2 এত বেশি রিয়াক্টিভ যে এটা কী হয়, বিক্রিয়া করলে বিস্ফোরণ ঘটায়। সেই জন্য এটাকে ব্যবহার করা হয় না রিয়াকশন। এবার ব্যবহার করা হয় কোনটা, Cl2 আর Br2। আর আয়োডিন হচ্ছে প্রচণ্ড কম রিয়াক্টিভ, সেই জন্য এরা বিক্রিয়া করে না বললেই চলে, এতে বিক্রিয়া খুব কম হয়। কিন্তু Cl2 কি রিয়াক্টিভিটি হাই, রিয়াক্টিভিটি যদি হাই হয় তাহলে সে যেখানে সেখানে জুড়ে যাবে। তাহলে এ স্পেসিফিসিটি, মানে কেমিস্ট্রি ভাষায় স্পেসিফিসিটি বলে, স্পেসিফিসিটি লো হয়। কিন্তু ব্রোমিনের রিয়াক্টিভিটি কী হয়, লো, কিন্তু স্পেসিফিসিটি হয়। তাহলে রিয়াক্টিভিটি লো বাট হাই, আর এটা কি রিয়াক্টিভিটি হাই বাট স্পেসিফিসিটি লো। বোঝা গেল? তাহলে আমরা মেনলি স্টাডি করবো এখানে Cl2 এবং Br2 নিয়ে। তাহলে চলো আমরা অ্যালকেন দেখে নিই। যেমন হচ্ছে একটা ধরো CH4, তাহলে এখানে কী হবে, যদি আমি হ্যালোজেন দিই সঙ্গে H নিয়ে দিই, হ্যালোজেন বলতে এখানে কি ক্লোরিন আর ব্রোমিন, তাহলে এখানে কী হবে CH3X। এবার দেখো X একবার ক্লোরিন যোগ হতে পারে, একবার ব্রোমিন যোগ হতে পারে। তাহলে একবার ক্লোরিন অ্যাডিশন বা ক্লোরিন যোগ, আর একবার কি ব্রোমিন যোগ, তাই তো? এবার দেখো এইখানে একটা রেট অফ প্রাইমারি কার্বন ইজ টু রেট অফ সেকেন্ডারি কার্বন ইজ টু রেট অফ টার্সিয়ারি কার্বনের রেশিওটা হয় 1:3.8 ইজ টু 5.2। আর ব্রোমিনের ক্ষেত্রে হয় রেট অফ প্রাইমারি কার্বন ইজ টু রেট অফ সেকেন্ডারি কার্বন ইজ টু রেট অফ টার্সিয়ারি কার্বনের, এটা হয় 1:82 ইজ টু, এই ভ্যালুটা অনেক বড়, মোটামুটি 1600 থেকে 1650 মতো। তো এই অর্ডার থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ব্রোমিনের ক্ষেত্রে অলওয়েজ 3 ডিগ্রি কার্বনে ব্রোমিন যোগ হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারবো না, কারণ 2 ডিগ্রি আর 3 ডিগ্রি ভ্যালুটা খুব কাছাকাছি, ইভেন 1 ডিগ্রির সঙ্গেও ভ্যালুটা অনেক কাছে থাকে। সেই কারণে স্ট্রাকচার অনুযায়ী, কম্পাউন্ডের স্ট্রাকচার অনুযায়ী সেটা ভ্যারি করে। এইবার আমরা একটু জেনে নিই আরপি বা আরএস বা আরটি মানে কি। এটা মানে হচ্ছে যে রেট হচ্ছে কার রেট 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে। আর এইটা কী হবে, রেট কার ক্ষেত্রে 2 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে। আর এটা মানে রেট কী হবে 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে। একটা ছোট্ট ক্যালকুলেশন আমি একটু দেখাই, যেমন এইটা কনসিডার করো সিম্পল একটা কি, এটা N বিউটেন। তাহলে N বিউটেনে যদি আমরা Cl2 আর H নিয়ে দিই, তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে দেখো এইটা হচ্ছে 1 ডিগ্রি, এইটা 2 ডিগ্রি, কারণ কি এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে জুড়ে আছে, একটা দুটো, এটা কটা, একটা দুটো, তাহলে এটাও কত 2 ডিগ্রি আর এটা একটা, সেই জন্য এটা 1 ডিগ্রি। তাহলে এটাও 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এবার চলে আসো, তাহলে 1 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন আছে, এখানে 3টে, এখানে 3টে, তার মানে টোটাল 6টা হাইড্রোজেন আছে। 2 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন আছে, টোটাল হচ্ছে 4টে হাইড্রোজেন। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত, 6টা হাইড্রোজেন ইন্টু 1 ডিগ্রির কোএফিসিয়েন্ট কত 1, তাহলে হচ্ছে 1 = 6। দেখো 1 ডিগ্রি কোএফিসিয়েন্ট এখানে লেখা আছে, 1 ডিগ্রির কত 1, তাহলে 1 ডিগ্রির কোএফিসিয়েন্ট 1 আর 6টা হাইড্রোজেন আছে সেটা আগে লিখে দিলাম। এবার 2 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, কটা হাইড্রোজেন আছে 4টে, ইন্টু কার্বনের ভ্যালু কত, কার্বনের ভ্যালু এখানে দেওয়া আছে 3.8, তাহলে এটা কত হবে ইন্টু 3.8, কারণ এই ভ্যালুটা 12, এটা অনেক বেশি হচ্ছে, 13-14 হচ্ছে, 14-র কাছাকাছি হচ্ছে। তাহলে নিশ্চয়ই এইটা ভ্যালু বেশি, যার ভ্যালু বেশি সেই কার্বনে ক্লোরিন জুড়ে যাবে। তাহলে এইটা নিশ্চয়ই জুড়বে না, তাহলে কোনটাই জুড়বে, 2 ডিগ্রিতে জুড়ে যাবে, 2 ডিগ্রিতে ক্লোরিন জুড়ে যাবে। এবার এইটাতেই যদি আমরা দিতাম হচ্ছে Br2 আর H নিউ, আমাকে এই ক্যালকুলেশন, এই ডেটা অনুসারে এই ক্যালকুলেশন আমার করার দরকার থাকবে না। আমি দেখতাম 3 ডিগ্রি আছে না 2 ডিগ্রি আছে না 1 ডিগ্রি আছে, হাইস্ট যেটা থাকবে সেখানেই আমি ব্রোমিন যোগ করে দেবো। এই কম্পাউন্ডের ক্ষেত্রে হাইস্ট কোথায় আছে, এইটা 2 ডিগ্রি আছে, বা সেখানে যোগ করে দিলাম, আর দেখার আমার দরকারই নেই, তাহলে এখানেই ব্রোমিন যোগ করে দেবো। ব্রোমিনের ক্ষেত্রে তো খুব সহজ, কিন্তু যদি ক্লোরিন হয় সেখানে কিন্তু আমাকে ক্যালকুলেশন করে দেখতে তোমাকে হবে। যেমন আর একটা কোশ্চেন দিই, যেমন হচ্ছে ধরো CH3 হাইড্রোজেন, বাস। এবার যদি এখানে দেয় প্রথমে Br2 আর H নেব, কোথায় যোগ হবে, 3 ডিগ্রি, কোনটা হচ্ছে দেখবো, এইটা দেখো এই কার্বনটা কত ডিগ্রি, একটার সঙ্গে জুড়ে আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা কত ডিগ্রি, একটার সঙ্গে জুড়ে আছে, এটাও 1 ডিগ্রি। এই কার্বনটা কত ডিগ্রি, একটার সঙ্গে জুড়ে আছে, সেখানে এটাও 1 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা কত ডিগ্রি, দেখো 3টের সঙ্গে জুড়ে আছে, তাহলে এটা 3 ডিগ্রি। তাহলে আমি কি বলেছিলাম, 3 ডিগ্রি যেখানে পাবো সেখানেই যোগ করে দেবো, বাস। তাহলে এখানে কি এইটা 3 ডিগ্রি পাচ্ছি, বাস, এখানেই ব্রোমিন আমি যোগ করে দেবো হাইড্রোজেনকে বার করে দিয়ে। তাহলে এখানে কি হয়ে যাবে, ব্রোমিন যোগ হয়ে যাবে আর HBr বাস হয়ে গেল। কিন্তু যদি ক্লোরিন হয় তাহলে কিন্তু আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 ডিগ্রি কার্বন কি আছে, নেই। 2 ডিগ্রি কার্বন আছে, হ্যাঁ আছে।
আছে? নেই। সরি 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 বললাম। আচ্ছা, ক্লোরিন হলে ক্যালকুলেশন করতে হবে। যেমন দেখে নাও 1 ডিগ্রি কার্বন আছে, হ্যাঁ আছে। এবার 1 ডিগ্রি কার্বনের টোটাল হাইড্রোজেন কটা আছে দেখো, এটা একটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে 9টা হাইড্রোজেন আছে, তাহলে 9টা হাইড্রোজেন। আচ্ছা 2 ডিগ্রি আছে কার্বন, নেই। আচ্ছা 3 ডিগ্রি আছে, হ্যাঁ আছে। কটা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন। এবার এর কন্ট্রিবিউশন করো, 9টা হাইড্রোজেন ইন্টু 1 ডিগ্রি কন্ট্রিবিউশন কত দেখো লেখা আছে 1, তাহলে 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। আচ্ছা 3 ডিগ্রির কটা হাইড্রোজেন আছে? একটা, তাহলে 1 ইন্টু 3 ডিগ্রি কন্ট্রিবিউশন কত দেখো 5.2, দেখো এখানে 5.2 লেখা আছে, তাহলে এখানে কী হবে 5.2, তাহলে 5.2 ভ্যালু। তাহলে কোনটা ভ্যালু হয়েছিল? এইটা। তাহলে কোথায় যোগ হবে? যে কোনো একটাতে। যেমন হচ্ছে আমি ওপরেরটাই যোগ করে দিলাম ধরো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আর একটা কোশ্চেন আমি এখান থেকে তুলে দিই। যেমন হচ্ছে ধরো এইটা CH3, এই কোশ্চেনটা যেই মেনে একবার এসেছে, তাহলে এই কোশ্চেনটা তোমরা করে ফেলো। তাহলে দেখো যদি ব্রোমিন হয় কোনো ঝামেলা নাই, 3 ডিগ্রি প্রথমে খুঁজবো, যদি না থাকে তাহলে 2 ডিগ্রি, তারপরে যদি না থাকে তাহলে 1 ডিগ্রিতে যোগ করে দেবো। তাহলে এখানে দেখো এইটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, বাস 3 ডিগ্রি পেয়ে গেছি, কোনো ঝামেলা নেই, যোগ করে দাও এখানে ব্রোমিন, বাস হয়ে গেল ব্রোমিন। কিন্তু যদি ক্লোরিন দেয় তখন হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। এইবার দেখো এইখানে একটা জিনিস আমি একটু বলি, যে এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কিন্তু তিনটে 1 ডিগ্রি কি সেম? উত্তর আসবে না, কারণ এই যে 1 ডিগ্রি দুটো একটা 3 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে আছে, আর এই 1 ডিগ্রিটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে আছে। আবার বলছি শোনো, এই 1 ডিগ্রিটা আর এই 1 ডিগ্রিটা একটা 3 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে আছে, আর এই 1 ডিগ্রিটা একটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে আছে, তার মানে আলাদা। তাহলে আমরা এখানে লিখবো, এইটাকে আমি ড্যাশ দিয়ে দিলাম, তাহলে 1 ডিগ্রি ড্যাশ কার্বন, হাইড্রোজেন কটা আছে? 3টে হাইড্রোজেন। আচ্ছা 1 ডিগ্রি কার্বন হাইড্রোজেন কটা আছে? 3 এইটা, এইটা আর এইটা, তাহলে কত হবে? 3 6টা হাইড্রোজেন। তার আচ্ছা 2 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন। আচ্ছা 3 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন। এবার এদের কন্ট্রিবিউশন দিয়ে গুণ করে দেবো, রেটের কন্ট্রিবিউশন। কার্বন 1 ডিগ্রি কার্বনে কত? 1, আমরা দেখো এখানে লিখে দিচ্ছি ভ্যালুটা 1, 3.8, 5.2 গুণ করে দাও, 3 ইন্টু 1 ইকাল টু কত হবে? 1 আসবে। এইটা করো 6 ইন্টু 1 ইকাল টু 6 আসবে। এইটা 2 ইন্টু 3.8 ইকাল টু যা আসবে, আর এটা 3 ইন্টু 5 ইকাল টু 5, এইটা কত আসবে? 6 আর 3 দুগুণে 6, 7.6, ঠিক লিখলাম 7.6। তাহলে সব থেকে বেশি কোনটা? এইটা। তাহলে উত্তর কোনটা হবে? এইটা। বাস, তাহলে লিখে ফেলো, তাহলে 2 ডিগ্রিতে ক্লোরিন যোগ হবে। বাস, উত্তর হয়ে গেল আমাদের। আশা করি শিখতে পেরেছো, তাই তো? এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট। বাস, তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। পরে আমরা SN1 SN2 আর একটা প্রিপারেশন আছে SL2, সেটা আমরা পরে। ওকে।